শাড়ির কুচিগুলো একটানে খুলে ফেলতে যাব অমনি আমার বা গালের সপাটে এক চড় বসিয়ে দিলেন নির্জন। আকস্মিক আক্রমণে গালে হাত দিয়ে তার দিকে হতভম্ব হয়ে তাকালাম। নির্জন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বললেন, আফরান জোহারের নির্জনকে তুমি এখনই চিনতেই পারোনি, গুঞ্জন? তোমার কি মনে হয় আমি এতটাই বোকা? যে মেয়ে বোরকা ছাড়া এক পাও বাইরে দেয় না, সে আমার সামনে দাঁড়িয়ে এসব নাটক দেখাবে আর আমি বিশ্বাস করে নেব? হা, হওয়াটা ফুলিশ থট। আমি হতবাক। বলি কি এই ছেলে আমার ব্যাপারে কিভাবে জানলেন? তার মানে উনি আমাকে আগে থেকে চেনে। আর আমি কিনা বোকার মতো নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলাম। তাহলে কি বিয়েটা হয়ে যাবে? আমার নাম আফরাহ সেরিস। সবাই গুঞ্জন বলে ডাকে। পড়াশোনার কথা বললে বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি। আর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ফেমাস পলিটিশিয়ান আফরান জোহারের নির্জন। আজ তিনি পরিবার নিয়ে আমায় দেখতে এসেছেন আর আমি বিয়েটা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাতে হাত কচলে এসব চিন্তা করতে করতে নির্জনের দিকে তাকিয়ে বললাম, দেখুন, আমি। আমায় থামিয়ে দিয়ে নির্জন কাঠোকাঠ গলায় বললেন, যদি ভেবে থাকো এসব উদ্ভট ট্রিকস কাজে লাগিয়ে বিয়েটা ভেঙে দিবে, তবে তোমার সে ঘুরে বালি। বিয়ে আমি তোমাকেই করছি অ্যান্ড ইট সময় চ্যালেঞ্জ টু ইউ। এমন কথা শুনে নির্জনের দিকে বিস্ময়বিহ্বল দৃষ্টিতে তাকালাম। লোকটা বলে কি, আমার এত সাধের প্ল্যানটায় এক বালতি জল ঢেলে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবে? আমি সেটা হতেই দেব না। একটা ডোক দিলে বললাম, আপনি ভুল করছেন, পরে পস্তাতে হবে আপনাকে। আমি একদমই ভালো মেয়ে না। আমার অনেক বয়ফ্রেন্ড আছে। যখন যাকে ভালো লাগে তার সাথেই রিলেশনে যাই। আমার মতো মেয়েকে বিয়ে করে আপনি কেন নিজের জীবনটাকে বরবাদ করতে চাইছেন? নির্জন কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। বিরক্তি নিয়ে বললেন, এত মিথ্যে এক নাগারে কি করে বলো তুমি, গুঞ্জন? তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি? মাথাটা একটু কাজে লাগাও। এত বোকা হলে চলবে কি করে? বলি আমার দিকে 2 পা এগিয়ে এসে আমার শাড়ির আঁচল 2 হাতে ধরে কপাল পর্যন্ত টেনে দিলেন নির্জন। আবার একটু পিছিয়ে গিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে প্রসন্নের হাসি দিয়ে বললেন, নাও লুকিং পারফেক্ট। আমি বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি। আমার একটা কোথাও উনি বিশ্বাস করলেন না। একটু সন্দেহ নেই তার মনে। তাহলে এতগুলো মিথ্যে বলে লাভটা কি হলো আমার? আমার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে নির্জন বললেন, আমি জানতাম তুমি বিয়েটা ভাঙার জন্য কিছু একটা করবেই। কিন্তু সেটা আমি হতে দেব না। অনেক কিছুই তোমার অজানা। সবটা তোমায় না জানাতে পারলেও এটুকু জেনে রাখো, শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য বিয়েটা তোমায় করতে হবে। অবাক চোখে তাকিয়ে বললাম, আমার নিজের জন্য মানেটা জানার সময় এখনো আসেনি, গুঞ্জন। সময় এলে তোমার বাবা মাই তোমাকে বলবে। এখন চলো, বসার ঘরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নির্জন দরজার দিকে পা বাড়াতেই আমি পেছনে থেকে জিজ্ঞেস করলাম, আমাকে আগে থেকে কিভাবে চেনেন? উনি আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানোর হাসি দিয়ে বললেন, হোয়াট ইজ লটেড কান্ট বি ব্লটেড। আমার প্রশ্নের প্রেক্ষিতে এমন একটা জবাবের মানে খুঁজে পেলাম না। ভ্রু কুঁচকে তাকাতেই নির্জন বললেন, তোমাকে কিভাবে চিনি, কবে থেকে চিনি, এসব কোনো ফ্যাক্টর না। তোমায় বিয়ে করছি, এটাই আসল। সবসময় মানুষ যা চায় তা ঘটে না। অনেক সময় ভাগ্যই পরিস্থিতি তৈরি করে দেয়। বলেই নির্জন দরজা ঠেলে বেরিয়ে গেলেন আর আমায় ফেলে গেলেন একটা গোলকধাঁধার মধ্যে। কাল বাবাও আমাকে বলেছিলেন, বিয়েটা আমার জন্য অনেক জরুরি। আমি ভেবেছিলাম হয়তো আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা এমনটা বলছেন। সব বাবাই মেয়েদের বিয়ে নিয়ে কম বেশি চিন্তিত থাকে। এসব ভেবে বাবার কথাটাকে তেমন গুরুত্ব দেইনি আমি। উল্টো নিজের পড়াশোনা ও ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ে ভাঙার জন্য উঠে লেগেছিলাম। নিজেকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করলাম। কিন্তু আজ নির্জনের কথা শুনে মনে হচ্ছে অনেক বড় কোনো সত্য আছে যেটা বাবা, মা আর নির্জন জানলেও আমি জানি না। কিন্তু সেটা কি? ভাবনার মাঝেই বাইরে থেকে বাবার গলা শুনতে পেলাম, গুঞ্জন, এদিকে আয় মা। সাথে সাথে বিরক্তি চারপাশে ঘিরে ধরল আমাকে। ধুরুর, বিয়েটা আর আটকানো যাবে না মনে হচ্ছে। বিড়বিড় করে নির্জনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে গেলাম। যেটা ভেবেছি সেটাই হলো। সামনের মাসে আমার অনার্স ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরেই বিয়ের তারিখ ফিক্সড হলো। নির্জনের মা আমার হাতের আঙুলে আংটি পরিয়ে তারপরেই ক্ষান্ত হলেন। তবে মানতে হবে আঙ্কেল আন্টি অনেক ভালো,
মুহূর্তেই মানুষকে আপন করে নিতে জানে। ডট। সন্ধ্যার পর স্টাডি রুমের দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য একটাই, বাবার কাছ থেকে আমার অজানা কথাগুলো শোনা। বাবা, তুমি কি ব্যস্ত? বাবা খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছিলেন। হয়তো কোনো কেসের ফাইল। আমায় দেখে সেটা টেবিলে রেখে হাসি মুখে বললেন, আরে, আমার মামনি যে। যতই ব্যস্ত থাকি না কেন, তোর সাথে কি সেটার তুলনা চলে? আয়, ভেতরে এসে বসো। আমি বসতে বসতে বললাম, বাবা, আমায় কেন এভাবে বিয়ে দিতে চাইছো? বিয়েটা কেন এত জরুরি? আমার আকস্মিক প্রশ্নের সম্মুখীন হয়ে বাবার মুখটা কালো হয়ে গেল। হয়তো এমন কথা আশা করেননি। শান্ত গলায় বললেন, এই ব্যাপারে তোকে কিছু বলতে চাই না আমি। সব কিছু জানতে হয় না। নিজের সুখের কথা ভেবে কিছু কথা অজানা থাকাই ভালো। এটা মেনে নে। বাবার কথায় অবাক না হয়ে পারলাম না। মুহূর্তেই চল চুলিয়ে মুখা হয়ে গেল আমার। বললাম, কিন্তু নির্জনকে তো বলেছ। আমাকে বললে সমস্যা কোথায়? আমি নির্জনকে কিছু বলিনি। ও আগে থেকেই সবটা জানে। এজন্যই ওকে তোর জন্য সিলেক্ট করেছি। ও তোর সাথে ছায়া হয়ে থাকবে, দেখিস। আমার ভরসা আছে নির্জনের ওপর। বাবার দিকে সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাই এনি চান্স তুমি কি আমার কোনো বিপদের আশঙ্কা করছো? ধরে নাও তাই। তবে আমার কাছে তোমার বিয়েটা ইম্পর্ট্যান্ট না, বরং নির্জনের সাথে তোমার থাকাটাই ফ্যাক্ট। বাবার সব কথাই আমার মাথার কয়েক হাতের উপর দিয়ে যাচ্ছে। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন কেন সেটাই বুঝতে পারছি না। আমার ব্যাপারে আমাকেই জানাতে নারাজ সবাই। সবটাই কেমন যেন ঘোলাটে লাগছে। মাঝরাত, অন্ধকারাচ্ছন্ন ঘরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে গুঞ্জন। হঠাৎ বারান্দার দরজাটা খট করে খুলে গেল আর ঘরের ভেতর অতি সাবধানে প্রবেশ করল এক অজ্ঞাত ছায়ামূর্তি। গুঞ্জন গভীর ঘুমে তলিয়ে আছে। পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ঘরে সে ব্যতীত যে দ্বিতীয় এক ব্যক্তির আগমন ঘটেছে, সেটা গুঞ্জন টের পেল না। ব্যক্তিটা কালো কোটের ইনসাইড পকেট থেকে এক ঝকঝকে ধারালো ছুরি বের করলো আর ধীরে ধীরে গুঞ্জনের দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে গুঞ্জন গভীর ঘুমে কাতর। নিদ্রাচ্ছন্ন গুঞ্জনের দ্বারপ্রান্তে মৃত্যু এসে কড়া নাড়ছে। ছায়ামূর্তিটা ঝাপসা আলোয় অতি সতর্কে গুঞ্জনের দিকে পা এগোচ্ছে। একদম কাছাকাছি পৌঁছেই পা থামিয়ে দিল সে। একবার হাতে থাকা ছুরির দিকে, আরেকবার গুঞ্জনের ঘুমন্ত মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি, চোখের মুখে খেলা করছে হিংস্রতার আনন্দ। হিসহিসিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই তাহলে দাবা খেলার ব্ল্যাক কুইন, যাকে সরিয়ে দিলেই চেকমেট হওয়ার পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। আজ তোমাকে কে বাঁচাবে? ছুরিটায় দুই হাত মুঠো করে ধরে সর্বশক্তি দিয়ে গুঞ্জনের পেটের মাঝ বরাবর গেড়ে দিতে যাবে এমন সময় এক বলিষ্ঠ হাত এসে খপ করে তার হাত দুটো আঁকড়ে ধরল। ব্যক্তিটা হতবিহ্বল দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে পাশে ফিরতেই অন্য এক আগন্তুককে আবিষ্কার করল। তার রক্তবর্ণের জ্বলন্ত অক্ষিদয় দেখে চিনতে এক বিন্দুও ভুল হল না। ভীতিকর পরিস্থিতিতে বাক্রুদ্ধ হয়ে গেছে লোকটা। ঢোকের পর ঢোক গিলে গলা ভিজিয়ে অস্ফুট স্বরে বলল, আফরান, জোহায়ের, নির্জন। নির্জন নিজের কুডির পকেট থেকে ক্লোরোফর্ম বের করে গুঞ্জনের মুখে স্প্রে করে দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানেই গুঞ্জন ঘুমের মধ্যেই সেন্সলেস হয়ে গেছে। স্প্রের ক্যানটা আবার পকেট গুজে অজ্ঞাত লোকটার দিকে দৃষ্টি নিবদ্ধ করল সে। ঘন ঘন শ্বাস নিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজছে লোকটা। কিছু বুঝে ওঠার আগেই চেপে ধরা হাত দুটো মুচড়ে ধরে ছুরিটা নিজের হাতে বাগিয়ে নিল নির্জন। সাথে সাথেই মুখে ফুটে উঠে এক তৃপ্তিমাখা হাসি। ভীতিকর পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর ও ভয়াবহ হয়ে উঠছে লোকটার জন্য। আত্মরক্ষা অসম্ভব জানা সত্ত্বেও পা দুটো পিছিয়ে যাচ্ছে তার। বারান্দার দরজা দিয়ে বের হওয়ার আগেই নির্জন তার দ্বারোধ করে দাঁড়ায়। মাস্কের অপর দিয়েই গাল চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলে, তোর বসের প্ল্যানে যে বরাবরই ত্রুটি থাকে, সেটা আজও প্রমাণ হলো। কাল তোর লাশটা পাঠিয়ে দিয়ে আরিয়ান শুভ্রকে সেটা জানিয়ে দিব। বলি একটা কাপড় দিয়ে লোকটার মুখ শক্ত করে বেঁধে দিতেই বারান্দা দিয়ে দোতলা থেকে এক ধাক্কায় নিচে ফেলে দিল নির্জন। নিচ থেকে কয়েকজন লোক এসে লোকটাকে টেনে নিয়ে যেতে লাগলো। নির্জন ঘাড় ঘুরিয়ে গুঞ্জনের দিকে এক পলক তাকালো। আজ একদম ঠিক সময়ে পৌঁছাতে পেরেছে বলেই মেয়েটাকে বাঁচাতে পেরেছে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। ডট। সকালের দিকে ঘুম ভেঙে যেতেই পিটপিট করে চোখ মেলে তাকালো গুঞ্জন। হাই তুলতে তুলতে উঠে বসে আড়মোড়া ভেঙে পাশে তাকালো। টেবিল ক্লকের দিকে নজর যেতেই চোখ দুটো কপালে উঠে গেছে তার।
9টা বাজতে আর 10 মিনিট বাকি। এত দেরি করে ঘুম থেকে উঠেছে আজ, ভেবেই ফট করে উঠে দাঁড়ালো। সাথে সাথেই মাথাটা এক প্রকার চক্কর দিয়ে উঠল। দুই হাতে কপাল চেপে ধরে আবার বসে পড়ে গুঞ্জন। এমন কেন হচ্ছে আজ? আগে তো কখনো হয়নি। হয়তো বেশি ঘুমানোর কারণে মাথা ভার হয়ে আছে। তাই বিষয়টাকে আর পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে না খেয়ে বেরিয়ে গেল। ক্লাস শুরু হবে 10টায়। হাতে একদমই সময় নেই তার। ডট। আবারও হেরে গেলাম আমি। আবার। আরিয়ান শুভ্রকে বারংবার ব্যর্থ হতে হচ্ছে ওই নির্জনের কাছে। টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল শুভ্র। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাগে ক্রমাগত ফোপানোর ধ্বনি কর্ণকুহরের বাড়ি খাচ্ছে সবার। সমস্ত শিরা উপশিরায় উষ্ণ রক্ত স্রোত বয়ে চলেছে। চেহারায় তৃষ্ণার্ত হায়নার ন্যায় হিংস্রতা। শুভ্রবের বোন সায়ন্তী বিরক্ত হয়ে হাতের তালুতে হাত কষতে কষতে বলল, ধুরর, এই চান্সে ভেবেছিলাম মেয়েটাকে সরিয়ে দিতে পারবো। সবকিছু দোরগোড়ায় এসে ভেস্তে গেল। ড্যাম ইট! শুভ্রবের রাগে মুখটা মুহূর্তেই অবাকতায় ছেয়ে গেল। প্রশ্নবিদ্ধ চোখে বোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সরিয়ে দিবে মানে? কিসের কথা বলছো তুমি? কাকে মেরে ফেলতে চেয়েছিলে? শেষোক্ত প্রশ্নটায় শুভ্রবের চোয়াল শক্ত হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সে সায়ন্তীর মুখের দিকে। সায়ন্তী আফসোসের তোড়ে বেফাঁস কথা বলে ফেলায় ধরা পড়া চোরের ন্যায় হাঁসফাঁস করছে। কাঁপা কাঁপা গলায় বলল, আমার কথাটা তুই বুঝতে পারিসনি, শুভ্রব। আমি আসলে গুঞ্জনকে। নামটা শুনতাই ঘর কাঁপানো ধ্বনিতে হুঙ্কার ছাড়ল শুভ্রব। জাস্ট শাট আপ, আপি। জাস্ট শাট আপ। যদি গুঞ্জনের গায়ে একটা আঁচড় কাটার কোথাও তুমি কল্পনা করে থাকো, দেন ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে যাব যে তুমি আমার একমাত্র বোন। মাইন্ড ইট! সায়ন্তী সচকিত দৃষ্টিতে বিস্মিত হয়ে তাকায় নিজের ভাইয়ের দিকে। একটা বাইরের মেয়ের জন্য নিজের বোনকে এভাবে বলছে। ভিতরে ভিতরে গুঞ্জনের প্রতি চাপা ক্রোধে ফেটে পড়লেও ওপর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, মেয়েটাকে তুলে আনার কথাটাই মিন করেছিলাম আমি। তুই উল্টাপাল্টা ভাবছিস। যদি এটাই বলতে চেয়ে থাকিস, তাহলে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে। আমি গুঞ্জনকে চাইই চাই, এক অ্যানি কষ্ট। সায়ন্তীর দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটার মধ্যে কি পেয়েছিস জানি না। ওর জন্য এত পাগলামি করার কি আছে? এর চেয়েও সুন্দরী মেয়ে এনে দিব তোকে। তৃতীয়বারের মতো বিকট ধ্বনিতে চিৎকার দিয়ে ওঠে শুভ্রব। চাই না আমার অন্য কোনো মেয়েকে। চাই না। আমার শুধু গুঞ্জনকেই চাই। শি ইজ মাই অ্যাডিকশন, বুঝেছ? ও আমার আসক্তি। বলেই ফোপাতে ফোপাতে বাড়ি থেকে বেরিয়ে গেল শুভ্রব। এদিকে সায়ন্তী এক হাতে নিজের চুল আঁকড়ে ধরে ভাবছে কিভাবে গুঞ্জনকে মারার পরবর্তী প্ল্যান করা যায় আর শুভ্রবের মাথা থেকে ওর ভূত নামানো যায়। ছেলেটা পাগলই হয়ে গেছে। ডট। রাজ্যের বিরক্তি চোখে মুখে ফুটিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে গুঞ্জন। নাক মুখ কুঁচকে চোখের সামনে দিয়ে শো শো করে চলে যাওয়া রিকশাগুলো দেখছে সে। একটা খালি রিকশাও পাচ্ছে না। এদিকে ঘড়ির কাঁটাও যেন শত্রুতা করে দ্রুত গতিতে ঘুরছে। হতাশ ভঙ্গিতে শ্বাস ফেলতেই চোখের সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক কষল। গুঞ্জন ভ্রু কুঁচকে তাকাতেই ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি গ্লাস নামিয়ে ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার সাংবতী? এই সময়ে রাস্তার কুকুরগুলোর সাথে কাবাডি খেলার শখ হয়েছে নাকি তোমার? এভাবে শূন্যের মতো দাঁড়িয়ে আছো কেন? উদ্ভট ধাঁচের অযৌক্তিক প্রশ্নের কবলে পড়ে গুঞ্জন রাগে ফুসফুস করতে করতে বলল, আপনাকে বলতে বাধ্য নই। রাগ না উঠিয়ে নিজের রাস্তা মাপুন। নির্জন দাঁত কেলিয়ে হেসে বলল, নিজের রাস্তাই তো মাপছি। বউ আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পুড়ছে, আর আমি গাড়ি টেনে চলে যাব। আমাকে কি এতটাই ইরেসপন্সিবল বলে মনে হয় তোমার? আপনার সাথে যাব না আমি। কেন যাবে না? গাড়িটা পছন্দ হয়নি? জানো, আমার গাড়িতে আমার পাশে বসার জন্য কত কত মেয়ে লাইন ধরে। গুঞ্জন হাতে হাত আঁচ করে দাঁড়িয়ে বলল, না, জানি না। জানতে চাইও না। ওইসব মেয়েদের কাউকে নিজের পাশে বসিয়ে ঘোরাঘুরি করুন গিয়ে। আপনার পাশে বসছি না। কথা শেষ করার আগেই নির্জন গাড়ি থেকে বেরিয়ে একটানে কোলে উঠিয়ে নিতেই বাক্রুদ্ধ হয়ে গেল নির্জন। অক্ষিগুলো গোল গোল করে তাকিয়ে থাকতেই নির্জন ফ্রন্ট সিটে বসিয়ে ওর সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, যেটা আমার চাই, সেটা আমার চাইই চাই। কিভাবে আদায় করে নিতে হয়, সেটা আফরান জোহাইয়ের নির্জনের বেশ ভালো করে জানা আছে। দিস ইজ সাচ আ ব্যাড হ্যাবিট, ইউ নো। গুঞ্জন নন। গুঞ্জন নন। প্রচণ্ড বিস্ময় হতবাক হয়ে গেছে গুঞ্জন।
অক্ষিপট এখনো অস্বাভাবিকভাবে গোল গোল করে তাকিয়ে আছে নির্জনের দিকে। এরূপ পরিস্থিতি উপলব্ধি করতেই নির্জন হতাশা মিশ্রিত স্বরে বলল, খিদে পেয়েছে, সকালে কিছু খাওনি? তাহলে বলো, তোমায় খাবার এনে দিচ্ছি। এভাবে চোখ দিয়ে আমায় গ্রাস করলে তো আমারও লজ্জা লাগে, বুঝো না কেন? স্বগতোক্তি কণ্ঠের এমন উদ্ভট বক্তব্য কর্ণগোচর হতেই গুঞ্জন সম্বিত ফিরে পেল। সরু হৃদয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ ফেলে বলল, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনায় চোখ দিয়ে গিলে খাচ্ছি। নির্জন গাড়ি স্টার্ট দিতে দিতে এক হাতে নিজের চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, তুমি করলে দোষ নাই, আর আমি বললেই দোষ। ইন্টারেস্টিং রুল। রাগমিশ্রিত কণ্ঠে গুঞ্জন বলে উঠল, আপনার ইন্টারেস্ট নিজের পকেট রাখুন, যত সব। আমায় কোলে তুলে গাড়িতে বসালেন কেন? আশেপাশের মানুষেরা কি ভাবল? নির্জন ব্যাপারটাকে একদমই তোয়াক্কা না করে বলল, কি ভাববে আবার? সবাই তোমার মতো বোকা না। তারা বুঝবে যে আমাদের মাঝে প্রেম ভালোবাসা চলছে। ব্যাপারটা অস্থির হয়েছে, তাই না মিস আফরাসারিস? বলেই চোখ টিপ মেরে দিল নির্জন। গুঞ্জন চোখ পাকিয়ে রাগান্বিত ভাবে তাকাতেই নির্জন হাসতে লাগলো। গুঞ্জন বিরক্তি নিয়ে পাশ ফিরে খোলা হাওয়া উপভোগ করতে লাগলো। কথা বাড়ালেই কথা বাড়বে, আপাতত কথা কাটাকাটি করার কোনো ইচ্ছাই তার নেই। পাশে বসে বসে বাজপাখির মতো সূক্ষ্ম দৃষ্টিতে পারিপার্শ্বিক পরিস্থিতি স্ক্যান করে চলেছে নির্জন। গত রাতের ঘটনা যদি গুঞ্জন জানত, তাহলে এত বিরক্তিভাব কোথায় গিয়ে দাঁড়াতো, সেটা নিয়েও তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হয়তো কালকের চড়টা গুঞ্জন মেনে নিতে পারেনি, পাশাপাশি ওর অনিচ্ছা সত্ত্বেও নির্জন জোরপূর্বক বিয়েটা করছে। বিরক্ত হওয়াটা কোনো আঙ্গিকেই অস্বাভাবিক নয়, কিন্তু সেসব ভাবনার চেয়ে শুভ্রবকে নিয়ে চিন্তাটাই নির্জনের কাছে মুখ্য। শুভ্রব কেন গুঞ্জনকে খুন করাতে চাইল যদি ও গুঞ্জনকে নিজের করতেই চায়? নাকি শুভ্রবের অজ্ঞাতসারে তৃতীয় পক্ষের কোনো কারসাজি চলছে যেটা নির্জন বা শুভ্রব উভয়েরই অজানা? বিষয়টা ক্রমশই ঘোলাটে হয়ে যাচ্ছে। গভীর চিন্তামগ্ন থাকার মাঝেই গাড়ি গিয়ে ভার্সিটির গেটে থামল। নির্জন পাশ ফিরে গুঞ্জনের দিকে তাকাতেই দেখল সে এখনো বসে আছে। বোঝাই যাচ্ছে সে কোনো ভাবনার রাজ্যে বিচরণ করছে এখন। কানের কাছে তুড়ি বাজিয়ে নির্জন বলল, এই যে মিস শ্যামবতী, গাড়ির ভেতরে জীবন পার করে দেওয়ার প্ল্যান আছে নাকি? ইফ ইউ উইশ, আই হ্যাভ নো প্রবলেম। তোমার মতো একটা বউ পেলে আর কিছু কি লাগে? বলো। সচকিত ভঙ্গিতে বিস্ফোরিত চোখে তাকালো গুঞ্জন। চোখ রাঙিয়ে রাগত স্বরে বলল, বিয়েটা এখনো হয়ে যায়নি যে আমায় বারবার বউ বউ বলে কানের মাথা খাবেন? আর আমার একটা নাম আছে। এসব শ্যামবতী প্রতি না বলে নাম ধরে ডাকলেই খুশি হব। তুমি তো আমার শ্যামবতী, শ্যামাঙ্গিনী। আমার লাইফের স্পেশাল মানুষগুলোকে আমি সবসময় স্পেশাল নামেই ডাকি, ভবিষ্যতেও ডাকব। এমন কথা শুনে গুঞ্জন বিস্ময়বিমূঢ় দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো। কিন্তু নির্জনের বাকভঙ্গি ও আচরণ একদমই স্বাভাবিক। ঠান্ডা মাথায় একের পর এক বক্তব্য দিয়ে মানুষের মস্তিষ্ক গ্রাস করতে পারার বিরল যোগ্যতা আছে তার। মাথার নিচে দুহাত রেখে সিটি হেলান দিয়ে বসে নির্জন বলল, কি, ওভাবে তাকিয়ে আছো কেন? হোয়াট এভার। আর বাকি রইল তোমায় বউ বলে ডাকার কথা। কাল বলেছিলাম না, বিয়ে আমি তোমাকে করছি অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ টু ইউ। সো এটা ম্যাটারিয়ালাইজ আমি করবই করব। নির্জনের কথা শেষ হতে না হতেই গুঞ্জন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সুতরাং মানেটা এটাই দাঁড়ায় যে আপনি বিয়েটাকে নিজের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। শুধুমাত্র সেটা জেতার জন্যই আমায় বিয়ে করছেন। আমরা হার জিতের কবলে পড়ে একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছি যেখানে কোনো শ্রদ্ধাবোধ নেই, আর না আছে কোনো বিশ্বাস বা ভালোবাসা। তাহলে তোমার ক্লাসের কিন্তু লেট হয়ে যাচ্ছে, যাও এখন। আপনমনে এক নাগারে এত কথা বলার মাঝে হঠাৎ নির্জনের মুখে এমন কথা শুনে ভ্রু কুঞ্চিত করে তার মুখের দিকে তাকালো গুঞ্জন। দেখল নির্জন থমথমে চেহারায় সামনের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে একরাশ গাম্ভীর্য। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ নির্জনের এমন গম্ভীর পরিবর্তন দেখে অবাক হলো গুঞ্জন। নানা প্রশ্ন ক্রমাগত উকি ঝুঁকি দিচ্ছে তার মনে। সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই নির্জনের চেহারার রং পাল্টে গেল কেন? কৌতূহল ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে গুঞ্জন প্রশ্ন ছুড়ে দিতে যাবে এমন সময় নির্জন ছাড়ি মেরে বলল, যেতে বলেছি না এখান থেকে। এখন কি করলে তোলে ক্লাসে বসিয়ে দিয়ে আসব? আকস্মিক ধমকে গুঞ্জন কেঁপে উঠল। প্রথমে ভীত দৃষ্টিতে তাকালেও মুহূর্তেই রাগে চেহারা লালাভ বর্ণ ধারণ করল।
সজোরে ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে আবার ঠাস করে সেটা লাগিয়ে দিল। হঠাৎ ধূপধাপ শব্দ কানে বাজতেই নির্জন সম্বিত ফিরে পেয়ে বাইরে তাকায়। ততক্ষণে গুঞ্জন অনেকটুকুই এগিয়ে গেছে। হুট করেই এভাবে রেগে গিয়ে গুঞ্জনকে বোকা দেওয়ায় এখন নিজের প্রতি রাগ লাগছে নির্জনের। যা বলুক, ওইভাবে ধমক দেওয়াটা মোটেই উচিত হয়নি। ভাবনা চিন্তার পাঠ চুকিয়ে পাবলিক প্লেসে ব্যতিব্যস্ত গাড়ি থেকে বের হয়ে গেল নির্জন। গলা ঝেড়ে গুঞ্জনকে পিছন থেকে ডাক দিলেও সে শুনল না। নিজের মতো পা চালিয়ে দৃষ্টির পরিসীমার বাইরে চলে গেল। আহত চাহনিতে দীর্ঘশ্বাস ছেড়ে সেখানে থেকে চলে গেল নির্জন। গাড়ি ড্রাইভ করতে করতেই নিজের অ্যাসিস্ট্যান্টকে কল লাগালো নির্জন। নিহাল, কোথায় আছিস এখন? আমি তো পার্টি অফিসে। ভাই, কেন? কিছু হয়েছে? শুভ্রবের পরিবার সম্পর্কে খবর লাগা। নিহাল এমন কথার মর্মার্থ ধরতে না পেরে বলল, পরিবারের খবর কেন, ভাই? না মানে, আপনি তো কখনো কোনো অপ্রয়োজনীয় কাজ করান না। তাই, প্রয়োজন আছে বলেই কাজটা করতে বলছি। বিষয়টা কেমন যেন বিদঘুটে লাগছে। তাই কোনো ক্লু খুঁজছি আমি। ভাই, যাই বলেন না কেন, শুভ্রব আপনাকে ফলো করছে এটা নিশ্চিত। নয়তো ভাবির সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার খবর কিভাবে লিক হলো? আর সেদিনই ভাবির ওপর আক্রমণ করল। নির্জন বাঁকা হেসে বলল, তোর এখনো মনে হচ্ছে খুন করার প্ল্যানটা শুভ্রবের? শুভ্রকে আমার চেয়ে ভালো চেনে এমন ব্যক্তি দ্বিতীয়টি আছে বল আমার জানা নেই। ও কখনো গুঞ্জনকে মারতে চাইবে না, ইভেন মারার কথা চিন্তাও করতে পারবে না কোনোদিন। নিহাল বোকার মতো তাকিয়ে প্রশ্ন করল, গুঞ্জনকে? ভাই, তোর ভাবি আফরা সেরিস, ওর ডাক নাম গুঞ্জন। নিহাল দাঁত কেলিয়ে হেসে বলল, বাহ ভাই বাহ। নির্জন আর গুঞ্জন, মিলটা মনে হয় উপরওয়ালাই সেট করে দিয়েছে। আমি তো আপনার বিয়ে নিয়ে হেব্বি এক্সাইটেড। নির্জন বিরক্তি নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এক্সাইটেডের বাচ্চা, ইচ্ছে করে কান বাজিয়ে দুটো লাগিয়ে দিতে। যে কাজটা করতে দিয়েছি সেটা আগে কর। বলেই ফোন কেটে দিল নির্জন। শুভ্রব নামক প্রতিদ্বন্দ্বীর প্রতিনিয়ত চক্রান্তের বেড়াজালে কৃষ্টি। এমন ঝামেলাপূর্ণ জীবনের শান্তির দেখা কবে মিলবে জানা নেই। ডট। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তবুও এখনো শুভ্রবের কোনো খবর নেই। চিন্তিত ভঙ্গিতে বারংবার ছটফট করছে সায়ন্তী। রাতে দেরি করে বাড়ি ফেরাটা যে শুভ্রবের জন্য নতুন, তেমনটা নয়। কিন্তু সায়ন্তীর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে এই প্রথমই দেখা গেল শুভ্রবকে। ফোনও বারবার বন্ধ বলছে। ক্রমশ পরিস্থিতি ধৈর্য সীমার বাইরে চলে যাচ্ছে সায়ন্তীর জন্য। বাধ্য হয়ে গাড়ির চাবি নিয়ে নিজেই বের হয়ে গেল ঘর থেকে। মেইন রোডের কাছাকাছি যেতেই সামনে তাকিয়ে সায়ন্তী স্থির হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল তার।